আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দুবার করমবীর চক্র পেয়েছি, ব্রিটিশ পার্লামেন্ট হাউস থেকে সেই ইন্সপায়ার্স অ্যাওয়ার্ড পেয়েছি ফ্রম দ্য এমপি বব ব্ল্যাকম্যান। আপনাদের সাথে কথা বলবো, তার আগে আপনার কর্মকাণ্ডের ভিডিও আমরা দেখব। অভাবের জ্বালা ভীষণ জ্বালা, খিদে নিবারণ করতেই আসামের কিছু অঞ্চলে 2000-এর শুরুর দিকেও কিডন্যাপের চল। এক ভদ্রলোককে কিডন্যাপ করে তারা নিয়ে গেল তাদের ডেরায়। 7 দিন পর ভদ্রলোক সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরলে তার মেয়ে অনন্যা নেয় এক প্রতিজ্ঞা। সে ঠিক করে সেই অঞ্চলে গিয়েই বদলাবে তাদের জীবনধারা। সেখানে গিয়ে অনন্যা উপলব্ধি করে এই সকল অঞ্চলের মানুষদের নেই কোনো শিক্ষা, ফলে নেই কোনো কর্মসংস্থান। মাত্র 5 জনকে দিয়ে গাছের নিচে শুরু হলো পড়াশোনা। বৃদ্ধি পেতে লাগলো পড়ুয়া। প্রচন্ড সাহসে তো বোঝাই যাচ্ছে। আমি আস্তে আস্তে গ্রামে যেতে শুরু করলাম। অনেক অনেক কষ্ট হয়েছে বিগিনিংয়ে, কারণ বাবা কিডন্যাপ হয়ে যাওয়ার পরে, উঠিয়ে নিয়ে যাওয়ার পরে মা আমাকে যেতে দিত না, মানে আমারও যদি কিছু হয়ে যায়। তারপর আমার ফার্স্ট লার্নিং সেন্টার যখন আমি শুরু করেছি ওই সেম গ্রামে যেখানে বাবাকে উঠিয়ে নিয়ে গেছিল, আমি চেকপোস্টে কন্টিনিউয়াসলি 3 রাত বসেছিলাম, যতক্ষণ মানে চেকপোস্টের ওইদিকে যেতে দেবে না আমাকে, কারণ ইটস রিস্কি। তো দেন আই স্টার্টেড উইথ 5 কিডস শুরু করলাম। তারপর আস্তে আস্তে অনেক বাচ্চা আসা শুরু করলো, তো রোজ করা শুরু করলাম, অ্যান্ড দ্যাটস হাউ ইট স্টার্টেড। কলেজে আই ডিড মাই মেজর ইন ইংলিশ লিটারেচার, তার সাথে ক্রিমিনাল সাইকোলজি পড়লাম, কারণ এটা ডিস্টার্বড এরিয়া। তো ওদের সাইকোলজি বোঝার জন্য, ওদের সাথে কাজ করার জন্য আমার ওদেরকে বুঝতে হবে আমার প্রত্যেকটা স্কুলে হয় গাছের তলায় পড়বে, কিন্তু একটা চেঞ্জিং রুম থাকবেই। লার্নিং সেন্টারের সাথে একটা চেঞ্জিং রুম প্লাস ওয়াশরুম ফর গার্লস, দ্যাটস কম্পালসারি। তো সেইভাবে এনশিওর করতে করতে এখন অবধি আমাদের সব লার্নিং সেন্টারের সাথে একটা কমিউনিটি সেন্টারও থাকে। ওখানে 3 বেলা খাওয়া দেওয়া হচ্ছে, ওদেরকে লাইফ স্কিল শেখানো হচ্ছে, প্লাস পড়ানো হচ্ছে। এরকম করতে করতে এখন এত বছর হয়ে গেল, করমবীর চক্র পেলাম 2 বার, 2024 She Inspires Award from the British Parliament, and আমি আসাম রত্ন পেয়েছি 2023-তে। আমাদের 700 জন ভলেন্টিয়ার্স আছে, সবাই মিলে করছি। আমার বিয়ে কর্ণাটকাতে হয়েছে। মাই হাজব্যান্ড ইজ আ সাউথ ইন্ডিয়ান। হি ওয়াজ দ্য পারফেক্ট পারসন ফর মি। যখন মণিপুরে এরকম প্রবলেমস করছিল, ওখানে গিয়ে আমি আটকে গেছিলাম, কোনো কন্ট্যাক্ট ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমার হাজব্যান্ড কনস্ট্যান্টলি হি ইউজ টু সে ও আছে, ফিরে আসবে। আমার অনেক মানুষ আশেপাশে বলা শুরু হয়েছিল যে ফিরবে না কিংবা অন্যভাবে আসবে, but he was the one who kept the hope alive. Very good. He said she will come back. Proud of you, Anonnadi. Extremely proud of you. সুতপাদি, beautiful lady. সুতপাদি, কত বছর হয়ে গেল এই প্রফেশনের সাথে? 65 সালটা হবে বোধহয়, তখন থেকেই বিতার স্কুলে আমি শিক্ষা শুরু হয়। সেখানে কথাগুলি মণিপুরি শেখানো হতো। সংযুক্তা পানিগ্রাহীকে স্টেজে দেখি, তার আগে অল্প স্বল্প ওড়িশি নাচ শেখা শুরু করেছিলাম, এবং ওনাকে ওই সংযুক্তা দিদিকে স্টেজে দেখার পর মনে হলো যে স্বর্গের দেবীর আবির্ভাব হয়েছে, এবং সেই সূত্রে উড়িষ্যায় গিয়ে পড়ি। অনেক ঘটনা প্রবাহের পরে গিয়ে দেবতার মতন এক গুরু মেলে, পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র। কঠোর তালিম, মানে গুরুকুল বলতে যদি যা বোঝায়, আমার গুরুর বাড়িটা সেরকমই ছিল। একটা নতুন নাচ তৈরি করার চেষ্টা করেছিলাম, সিনিয়র ফেলোশিপ প্রায় ফ্রম মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওড়িশি নাচে খুব সাপল ভঙ্গি ব্যবহার হয়, ওটার সঙ্গে আমাদের যে যোগা আর আমাদের পুরোহিত দর্পণে 93টা বৈদিক পূজা মুদ্রা আছে। এই 3টে জিনিসের অ্যামালগামেশন করে 3টে জিনিসকে নিয়ে আমি বেদনৃত্য বলে একটি নাচ তৈরি করি, এবং আই এম ভেরি লাকি যে মিনিস্ট্রি অফ কালচার সেটাকে স্বীকৃতি দিয়েছে। পাশে ছবিটা দেখতে পাচ্ছি, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, 2023 সালে আমরা এইটা পাই, এবং এতে আমাদের কাজ করার অনেক সুবিধাও হয়েছে। তো এখন কি দিদি ফুল ফ্লেজেড শেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কলকাতাতে আমার ঢাকুরিয়া ব্রিজটা যেখানে উঠেছে সেখানেই ডান দিকে আমার সেন্টার। খুব ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন দিদি। হ্যাঁ হ্যাঁ। সরস্বতী, অর্জুনাবাজি, শুনি তোমার জার্নিটা কেমন ছিল? আমি এখন থাকি দিদি ব্যান্ডেলে, কিন্তু আমি অ্যাকচুয়ালি ত্রিপুরার মেয়ে। ত্রিপুরা বিলোনিয়াতে থাকতাম। আমি 10 বছর বয়সে আমি কলকাতা চলে আসি খেলাধুলার জন্য। ওখান থেকে যখন আমি আসি, খেলাধুলার সম্বন্ধে কোনো কিছুই জানতাম না।
স্কুলে যেমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় ওগুলোতে আমি নাম দিতাম, ফার্স্ট হতাম। একবার স্যারদের চোখে পড়ি যে ও ভালো খেলছে, খেলাধুলা নিয়ে আগাতে পারবো। ত্রিপুরাতে 2-3টে জায়গা আমি করেছি, ফার্স্ট হয়েছি। ওখান থেকে সিলেকশন হওয়ার পরে ব্যাঙ্গালোরে আমাদের সিলেকশন হয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। তো আমাকে বাছাই করে আমাকে কৃষ্ণনগর সাহিত্যে পাঠিয়ে দেয়। আস্তে আস্তে করতে করতে আমি খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে গেছি। 2 বছর পরে আমি রেজাল্ট পেয়ে গেছি, ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছি, বেঙ্গলে, তারপরে ন্যাশনালে। আমি 92-তে ন্যাশনাল ফার্স্ট, আমার 100 মিটারে আমার গোল্ড মেডেল ছিল। আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল জুনিয়রে, যেটা আমি 96 আমি দিল্লিতে হয়েছিল, সেখানে আমি 200 মিটারে সেকেন্ড হয়েছি, রিলেতে গোল্ড করেছিলাম, গোল্ড মেডেল পেয়েছি। ওই রেজাল্ট দেখে আমাকে সিনিয়রের রিলে টিমে নিয়ে গেছিলো, যেটা উষা দিয়ে আমাদের সাথে টিমে ছিলেন। সেখানে আমি রিলেতে রেকর্ড করেছি। তারপর ওয়ার্ল্ড কাপ করেছিলাম, যেটা এশিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেছিলাম আমরা। তারপরে 2002-এ এশিয়ান গেমসে মেডেল পেয়েছি, যেটা 84-এ উষা দিয়ে 200 মিটারে পেয়েছিল। তারপরে এশিয়ান গেমসে আর কেউ এখনো পর্যন্ত মেডেল পায়নি 200 মিটারে, এই ইভেন্টে। 2002-এ অর্জুন অ্যাওয়ার্ড। পরপর আমি করে গেছি, 2টো অলিম্পিক করেছি, 2000 সালে সিডনিতে, 2004-এ এথেন্সে। এখন তো রেলওয়েতে কাজ করেন? হ্যাঁ, আমি রেলওয়েতে কাজ করি। রেলওয়েতে কোন ডিপার্টমেন্টে আছো? আমি স্পোর্টস সেকশন, স্পোর্টস অ্যাজ এ স্পোর্টস অফিসার। বাহ। প্রমিতা, এবার তোমার সাথে কথা বলবো, বল। আমি ডক্টরেট করেছি বায়োকেমিস্ট্রিতে। বায়োলজিতে একটা কোয়েশ্চেন খুব ট্রিগার করতো, সেটা হচ্ছে যে এত যে ইনফেকশাস ডিজিজ চতুর্দিকে, সেইগুলো পার্টিকুলার আমরা যদি খেয়াল করে দেখি, এক একটা পপুলেশনে তার প্রিভ্যালেন্সি বেশি। তখন সেটার মনে হলো যে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, যেটার এই ইনফেকশাস ডিজিজ পার্টিকুলারলি কেন এখানে প্রিভ্যালেন্ট। এবং সেটা দেখতে সেন্ট জেভিয়ার্স থেকে আমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়ি। তারপরে সেন্ট জেভিয়ার্স থেকে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই, এবং তখন ছিলেন গভর্নর কেশরীনাথ ত্রিপাঠী স্যার। ওনার থেকে আমি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পাই, এবং তারপরে আমার শুরু হয় হচ্ছে আমার পিএইচডি জার্নি। পিএইচডি আমার বিষয় ছিল হচ্ছে ম্যালেরিয়া ইনফেকশনের ওপর, এবং তার উপরে আমি আরও অনেক ধরনের রিসার্চ করেছি, সেটা ম্যালেরিয়া সেন্ট্রিক কাজই। এবং কোভিডের টাইমে আমি বাড়িতে ড্রাই ল্যাবের প্রচুর কাজ করেছি, পেপার পাবলিশ করেছি ইন্টারন্যাশনাল জার্নালে। তো মূলত হেলথ ডিপার্টমেন্টে কাজটা কি? স্বাস্থ্য ভবনে জয়েন করলাম অ্যাজ আ স্টেট কনসালটেন্ট, এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে স্টেট ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ওকে। পপুলেশন কন্ট্রোলে আমি আছি, ফ্যামিলি প্ল্যানিংয়ে। ওকে। এমনিতে আমরা জানি ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের টোটাল ফার্টিলিটি রেট 2.1 এখন, কিন্তু বেশ কিছু পকেটস আছে এমন যেগুলোতে কিন্তু ফার্টিলিটি রেট অনেক বেশি। ফার্টিলিটি রেট ইন দ্য সেন্স, অনেক মাকে আমরা পাই যাদের অনেক নাম্বারে বাচ্চা বেশি। এবার এতে কি হয়, মায়ের হেলথটাও ভীষণ ডিটোরিয়েট করে। তো তাকে সেই জায়গায় পৌঁছে তাদের সাথে মিটিং করে কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হতে পারে সেগুলো ফোক টিমের সাথে, মানে লোকগীতি তো আমাদের এখানে খুব রুরালের দিকে, আমরা তো রুরাল বেল্টের কথা বলছি, সেখানে খুব অ্যাট্রাক্ট করে মানুষকে। তো তার থ্রু দিয়ে গান বানিয়ে ওই রকমভাবে আমাদের আইসি টিম আছে স্টেটেরই হেলথের স্বাস্থ্য ভবনে, তাদের থ্রু দিয়ে ওখানে পৌঁছে যাওয়া, তারা ওখানে গান করে, এবং সেগুলো থ্রু দিয়ে তারা ওখানে জড়ো হয়ে সব মা বোনেরা শোনে, ব্যাপারটা বোঝে, এবং আস্তে আস্তে কিন্তু অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। আমাদের স্টেটের অনেক স্কিম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথের, যে কোনো লেম্যান কেউ গিয়ে WB হেলথ পোর্টালে স্কিম সার্চ করলেই পেয়ে যাবে যে তারা কি কি সুবিধা একটা হেলথ সিস্টেম থেকে বিনামূল্যে নিতে পারে। একদম। থ্যাংক ইউ প্রমিতা। থ্যাংক ইউ।